জি স্যার, সবকিছু ঠিক আছে মনে হয়, শুরু করি আমরা। হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জার্নাল অফ লিগ্যাল স্টাডিজ এর আজকের লাইভে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় আইনজীবীদের আইনগত ও সামাজিক মর্যাদা, তত্ত্ব ও বাস্তবতা। আজকের আলোচনায় অংশগ্রহণ করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আমার সিনিয়র লার্নেড অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান দুলু স্যার। মূল আলোচনায় যাওয়ার আগে স্যারের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি আপনাদের সামনে। আহ, জনাব আজিজুর রহমান দুলু আজিজুর রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটস এর হেড অফ চেম্বার্স। তিনি এর আগে দীর্ঘ 9 বছর জুডিশিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ 2017 সালে তিনি জুডিশিয়ারি ছেড়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে আইন পেশায় ফেরত আসেন। একজন ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই হিসেবে মিস্টার রহমান অনেকগুলো বই লিখেছেন, যার মধ্যে ক্রিমিনাল লস অফ বাংলাদেশ এবং থানায় আপনার অধিকার উল্লেখযোগ্য। স্যারের সর্বশেষ যে বইটি স্যার লিখেছেন, সে বইটির টাইটেল হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি অফ জাজেস অ্যান্ড লয়ার্স। এই বইটির টাইটেলটি আর এই বইটির মূল বিষয়বস্তুটি আসলে আজকে আমাদের যে আলোচনা, এই আলোচনার সাথে মিলে যায়। তো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। মিস্টার মনিরুজ্জামান, থ্যাংক ইউ। জি স্যার। স্যার, শুরুতে আমি স্যার একটা পার্সোনাল কোশ্চেন দিয়েই শুরু করতে চাই আপনাকে। আপনার ইন্ট্রোডাকশনে আমি মেনশন করেছি যে আপনি জুডিশিয়ারি ছেড়ে প্র্যাকটিসে ফেরত এসেছেন। তো বাংলাদেশে যেখানে সরকারি চাকরি ধরা হয় একটা সোনার হরিণ, বাংলাদেশে সরকারি চাকরি ছেড়ে প্র্যাকটিস করবে এটা কেউ চিন্তাও করে না। তো আপনার মোটিভেশন বা ইন্সপিরেশনটা কি ছিল? আপনি কি চিন্তা ভাবনা করে জুডিশিয়ারির মতো একটা সিকিউরড লাইফ ছেড়ে প্র্যাকটিসের মতো একটা চ্যালেঞ্জিং একটা প্রফেশন ফেরত আসলেন? ধন্যবাদ মিস্টার মনিরুজ্জামান। আসলে এই বিষয়টি সাধারণভাবে দেখলে আমাদের দেশে যে কোনো ব্যক্তি জুডিশিয়ারির মতো একটি প্রথম শ্রেণীর চাকুরি, এটা আসলে অন্যান্য চাকরির থেকেও আলাদা এবং এটা সভরেন পাওয়ার এক্সারসাইজিং একটি পদ। এটা ছেড়ে আসাতে মানুষ সাধারণত এই ধরনের প্রশ্ন করবে বা এই ধরনের মানুষের মনে প্রশ্ন জাগবে যে কেন এটা ছেড়ে দিয়ে আসা হলো। আসলে এটার উত্তর হলো, আমি দুটো কারণে বাংলাদেশ জুডিশিয়ারি থেকে ফিরে এসেছি। ফিরে আসা বলতে, আমি জুডিশিয়ারিতে প্রবেশ করার আগে আমি 4 বছর প্র্যাকটিস করেছিলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টে। এবং জি। আমার শুরু থেকেই মানে জীবনের শুরু থেকেই টার্গেট ছিল যে আমি বাংলাদেশে ক্রিমিনাল ল নিয়ে প্র্যাকটিস করব এবং এখানে একটু ব্যতিক্রম ধর্মী কিছু একটা করব। এবং হঠাৎ করে পরীক্ষা দিয়ে যখন আমি বাংলাদেশ জুডিশিয়ারির অধীনে টিকে গেলাম জাজ হিসেবে, তখন চিন্তা করলাম যে কিছু অভিজ্ঞতা নিয়ে আসি। অধস্থান আদালতের কিছু অভিজ্ঞতা আমাকে হয়তো উচ্চ আদালতে সহায়তা করিবে। সেই ধারণার থেকে এবং সেই অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে আমি সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে যোগদান করি এবং 9 বছর পর ফিরে আসি। এ কারণেই যে আমাদের দেশে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972 এর রুল 65 ক্যাপিটাল এতে একটা বা এমবার্গো দেয়া আছে। অর্থাৎ এমবার্গোটা হলো, যে সকল ব্যক্তি অধস্থান আদালতে 10 বছর চাকরি করিবেন তাহারা আর অধস্থান আদালতে প্র্যাকটিস করিতে পারিবেন না। এই আইনটি আমার জানা ছিল এবং জানা থাকার কারণে আমি কিন্তু 10 বছরের আগে অধস্থান আদালত থেকে আমি ফিরে এসেছি, অর্থাৎ আবার আমার আইন পেশায় ফিরে এসেছি। এবং আরেকটি কারণ উল্লেখযোগ্য, সেটা হলো যে আমাদের দেশে ট্রায়াল লয়ারের অভাব। এটা আমার কথা না, এটা মহামান্য হাইকোর্ট বিভাগের অবজারভেশন। 37 বিএলডি হাইকোর্ট ডিভিশন, পৃষ্ঠা 37, প্যারাগ্রাফ 16-তে মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মোয়াজ্জেম হোসাইন উল্লেখ করেছেন যে দেয়ার ইজ স্কারসিটি অফ ট্রায়াল লয়ার্স ইন দ্য কান্ট্রি। এবং এই ট্রায়াল লয়ারের স্কারসিটির কারণে হাজার হাজার নিরীহ মানুষকে মুক্ত করা যায় না শুধুমাত্র ট্রায়াল আইনজীবীদের অদক্ষতার কারণে। এই আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা আসলে আমার চাকরি ছেড়ে আসার কারণ নয়, তবে এই যে অভিজ্ঞতার কথা বললাম, সেই অভিজ্ঞতাটুকু একটু মিস্টার মনিরুজ্জামান আপনাকে এবং দর্শক মন্ডলী যারা এটা শুনছেন তাদের উদ্দেশ্যেই বলি। সেটা হলো যে আমাদের অধস্থান আদালতের বিচার বিভাগ ভারতের, বিশেষ করে কেরালা রাষ্ট্রের
যে অধস্তন আদালতের যে বিচার বিভাগ সেখান থেকে অনেক অনেক পিছিয়ে। কোন অর্থে? সেটা হলো যে একজন বিচারকের যে প্রতিভা বিকাশ এবং প্রতিভার সমন্বয়ের ক্ষেত্রে আমাদের বিচার বিভাগ ভারতের কেরালা রাষ্ট্রের অধস্তন আদালতের নিরিখে কয়েকশো গুণ পিছিয়ে আছে আর কি। এবং এই পিছানোর বা এই যে ব্যাকওয়ার্ডের যে সিনারিও, এটা আমার অভিজ্ঞতায় এসেছে এবং সেটা হয়তো ওই যে উদ্দেশ্যে আমি গমন করেছি অধস্তন আদালতে, সেই উদ্দেশ্যটা এটা একটি অন্যতম অভিজ্ঞতা অর্জন হয়েছে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো স্যার, আমি এখন আমাদের মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমাদের মূল আলোচনার বিষয়টি আপনি জানেন ছিল হচ্ছে আইনজীবীদের সামাজিক ও আইনগত মর্যাদা, তত্ত্ব ও বাস্তবতা। তো প্রথমে স্যার আমরা তত্ত্বগত বিষয়টা নিয়ে আলোচনা করি। আইনজীবী যারা, ইনাদের আইনগত মর্যাদা, আমাদের দেশে আইন কি বলে বা আমাদের দেশে সুপ্রিম কোর্ট এ নিয়ে কি বলে, এই বিষয়ে যদি স্যার একটু আলোচনা করতেন। আমাদের দেশে আইনজীবীদের মর্যাদা বা অবস্থান কেন্দ্রিক একটি সুস্পষ্ট আইন আছে। পেনাল কোডের 21 ধারায় বলা হয়েছে যে আইনজীবীরা হলো পাবলিক সার্ভেন্ট। এই পাবলিক সার্ভেন্ট এই কনসেপশনটা কিন্তু আমাদের দেশে সেইভাবে বিকশিত হয়নি। এই এর বিকাশ লাভ না করার কারণে আইনজীবীদের যে মর্যাদা তৎকালীন ব্রিটিশ ল ফ্রেমার্সরা দিয়ে গেছেন, সেটার কিন্তু অনুধাবন না হওয়ার কারণে আইনজীবীদের সেই মর্যাদার যে জায়গাটা আছে আইনে, সেটা কিন্তু নির্ধারিত হয়নি আজ পর্যন্ত। যেমন পেনাল কোডের 21 ধারা অনুযায়ী আইনজীবীগণ পাবলিক সার্ভেন্ট। আপনি দেখবেন যে উপজেলা চেয়ারম্যান, পৌর সভার যিনি প্রধান, পৌর মেয়র, এনারা কিন্তু পাবলিক সার্ভেন্ট। তাহলে এনারা পাবলিক সার্ভেন্ট হিসেবে তাদের কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে একটি স্থান আছে। কিন্তু আইনজীবীগণও একই সাথে পেনাল কোডের 21 ধারা অনুযায়ী পাবলিক সার্ভেন্ট হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে স্থান নেই। এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আমাদের সেইভাবে নার্সিংটা করা হয়নি, এইটা বিকাশ হয়নি। একই সাথে মহামান্য এপিলেট ডিভিশনের দুটো জাজমেন্ট আছে। একটা হলো যে 66 ডিএলআর এপিলেট ডিভিশন পেজ 1, সেখানেও মহামান্য তৎকালীন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিস্টার মোজাম্মেল হোসাইন কিন্তু ওই রায়ে বলেছেন যে আইনজীবীগণ পাবলিক সার্ভেন্ট। এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরও জাজমেন্ট আছে যে আইনজীবীগণ পাবলিক সার্ভেন্ট। এবং ইহা ছাড়াও 30 বিএলডি এপিলেট ডিভিশন পেজ 1-এ একটি জাজমেন্ট রহিয়াছে, যে জাজমেন্টে বলা হয়েছে এ লয়ার ইজ এন ইকুয়াল পার্টনার উইথ দ্য জাজ ইন টার্মস অফ অ্যাডমিনিস্ট্রেটিং দ্য জাস্টিস। সুতরাং এই আমাদের হলো আইনজীবীদের মর্যাদা সংক্রান্ত এই বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের এই আইনের পাশাপাশি আরো একটি আইন রহিয়াছে, যেটা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টাল ল বলা যায়। এবং এই আন্তর্জাতিক আইনটা হলো 2012 সালের 13ই আগস্ট জাতিসংঘে একটি রেজলিউশন পাস হয়। সেই রেজলিউশনের 48 নম্বর প্যারাতে কিন্তু বলা হয়েছে যে জাজদের ন্যায় আইনজীবীদেরও একই ধরনের প্রোটেকশন এবং মর্যাদা প্রদান করিতে হইবে। এবং হু উইল এনশিওর দিস প্রোটেকশন অ্যান্ড ডিগনিটি, ওই রেজলিউশনের ওই প্যারাগ্রাফ 48-এই বলা হয়েছে, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট টু এনশিওর দ্য ডিগনিটি অ্যান্ড দ্য protection of the lawyers as like as the judges. Otherwise, the lawyers may be hindered or interfered by a pressure group or other groups of the state. এই তাহলে কি হবে? আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিকে যা হিট করবে। এই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির মূল কথার স্বার্থে গিয়ে জাতিসংঘের এই রেজলিউশনে কিন্তু আইনজীবীদেরও এই যে মর্যাদাতে বিচারকদের ন্যায় সমান করতে হবে, সে কথাই কিন্তু প্রতিধ্বনি করেছেন। জি স্যার, এখানে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। তার মধ্যে একটা আইনজীবীরা যে ইকুয়াল পার্টনার ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এই বিষয়টা বললেন। আইনজীবীদের সুরক্ষার কথা বললেন। ইন্ডিপেন্ডেন্সের জন্য, স্বাধীনভাবে প্র্যাকটিস করার জন্য যে কথাটা বললেন যে আইনজীবীদের সুরক্ষা প্রয়োজন, না হলে তারা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবে না। তো স্যার, এই বিষয়ে আমি একটা রিসেন্ট একটা যে আমাদের আইনজীবী সমাজে সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করছে, এই বিষয়ে আমি এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যে একটা দাবি উঠেছে যে আইনজীবীদের একটা সুরক্ষা আইন প্রয়োজন। এই সুরক্ষা আইন বিষয়ে আপনার মতামত
মতামতটা কি। আর এখানে আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করতে চাই, যে যেহেতু আপনি উল্লেখ করলেন যে কিছু আম, আমাদের সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্টে উল্লেখ আছে যে আমাদের আইনজীবীদের স্ট্যাটাস সম্পর্কে ইকুয়াল পার্টনার, বা আপনি বললেন হচ্ছে পাবলিক সার্ভেন্ট। আবার ক্যাননস অফ প্রফেশনাল এথিক্স এটার কথা উল্লেখ করেছেন। এখানে উল্লেখ আছে যে অ্যাডভোকেটস আর ইকুয়াল পার্টনার ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস উইথ দ্য জাজেস। তো এই এই উল্লেখগুলো যদিও আছে জাজমেন্টে আর ক্যাননস অফ প্রফেশনাল এথিক্সে, আলাদা কোনো স্পেসিফিক আইন যেহেতু নেই, এজন্যই কি আমরা রিকগনিশন বা ওই যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আমরা ওই রিকগনিশনটা পাচ্ছি কিনা। আর এই ক্ষেত্রে যদি একটি আইনজীবীদের সুরক্ষা আইন প্রতিষ্ঠা করা যায়, সেক্ষেত্রে আমরা কি ওই সুবিধাগুলো পাবো কিনা। এখানে আরেকটু আমি প্রশ্নটা লেন্দি করি। আহ, এরকম যদি আইন থাকে, তাহলে সেই আইনে কোন ধারাগুলো থাকলে আপনার মনে হয় যে আইনজীবীদের জন্য ভালো হবে বা সুবিধা হবে? ধন্যবাদ মিস্টার মনিরুজ্জামান। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো আইনজীবীদের মর্যাদা এবং সুরক্ষার জন্য আসলে নতুন করে আইনজীবী সুরক্ষা আইনের যে সকল দাবি আমরা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা আসলে আমার ব্যক্তিগত মতামত অনুসারে ইহার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই তার কারণ হলো, ইতোমধ্যে আমি বলেছি যে পেনাল কোডের 21 ধারা অনুসারে আইনজীবীগণ পাবলিক সার্ভেন্ট। আমাদের এপিলেট ডিভিশনের বিভিন্ন রায় অনুসারে আইনজীবীগণ পাবলিক সার্ভেন্ট। ইভেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের রায় অনুসারে আইনজীবীগণ পাবলিক সার্ভেন্ট। তাহলে আইনজীবীগণ ইতোমধ্যে আইন দ্বারা এটা প্রতিষ্ঠিত, মানে কনসেপশন হলো আইনজীবীদের জন্য যে তারা পাবলিক সার্ভেন্ট। তাহলে অন্যান্য পাবলিক সার্ভেন্ট যখন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে স্থান পেয়েছে, তখন আইনজীবীদেরও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে স্থান পাওয়াটাই স্বাভাবিক, এবং ইহার জন্য নতুন করে কোনো আইন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সুরক্ষার বিষয়টা যেটি মানে আসছে যে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসের যে কথাটা, একজন আইনজীবীর ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস প্রয়োজন, সুরক্ষা প্রয়োজন। তো এই বিষয়টি কি বাংলাদেশের বর্তমান যে আইন, এই আইন দ্বারা কভার হয় কিনা, নাকি নতুন আইন প্রয়োজন সুরক্ষা দেওয়ার জন্য, যে কোনো থ্রেট হবে না? আমরা রিসেন্টলি দেখছি বিভিন্ন নিউজ পেপারে যে আইনজীবীদেরকে হুমকি দেওয়া হচ্ছে বা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে। তো এই জিনিসগুলো থেকে আমরা যদি প্রতিকার পেতে চাই, তাহলে কি নতুন আইন প্রয়োজন আছে, নাকি এক্সিস্টিং আইনের মাধ্যমেই আমরা হচ্ছে এটার প্রতিকার পেতে পারি? ডেফিনেটলি মিস্টার মনিরুজ্জামান, আমরা এক্সিস্টিং যে সকল আইন আছে তার মাধ্যমে আমরা পেতে পারি। আমাদের মানে সুরক্ষার নামে অথবা প্রোটেকশনের নামে আলাদা কোনো আইন তৈরি করে উই শুড নট মানে বি ইন এ পজিশন টু ক্রিয়েট এ ডিসক্রিমিনেশন ফর দ্য আদার্স প্রোটেকশন। এটা আমাদের কাম্য হওয়া উচিত না। বরং আচ্ছা। এখানে আপনাকে উল্লেখ করতে পারি, সেটা হলো যে 3ADC তে একটি মামলা আছে যেখানে অনারেবল অ্যাপিলেট ডিভিশন বলেছেন যে বিচারকদের জন্য এবং আইনজীবীদের জন্য মানে তাদের যে প্রোটেকশন, এনাদের প্রোটেকশনের জন্য আলাদাভাবে রাষ্ট্রে কোনো ইয়ে করার দরকার নেই। যদিও বিচারকদের জন্য মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তাদের অবস্থান উল্লেখ করার কারণে হয়তো প্রোটেকশনের ব্যাপারটা চলে এসেছে, কিন্তু তারপরেও আমাদের দেশে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা ডিফেক্টিভ এই কারণে যে জেলা জজ এবং শুধুমাত্র জেলা জজ এবং এডিশনাল জেলা জজ, মানে অধস্তন আদালতের ক্ষেত্রে তাদের প্রোটেকশন দেওয়া হয়েছে বা তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে স্থান উল্লেখ করা হয়েছে, কিন্তু সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ তাদেরকে কিন্তু উল্লেখ করা হয়নি। কিন্তু এটা উল্লেখ করা অতি বাঞ্ছনীয় এই জন্য যে একজন সিনিয়র সহকারী জজের যে বেতন স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকাই, তাহলে একটি জেলার ডেপুটি কমিশনার এবং দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং সিভিল সার্জন, তাদের তিনজনেরই উপরে কিন্তু একজন সিনিয়র সহকারী জজের বেতন স্কেল। তাহলে তাদের যদি অবস্থান ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে থাকে, তাহলে হোয়াই নট ফর দ্য judges whose names or post have been mentioned already by me. In the same way, it is clear that যে আমাদের এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা যে পার্সপেক্টিভে হয়েছে, যে আমলাতান্ত্রিকতায় হয়েছে, সেখানে ডিফেক্ট ছিল। এই ডিফেক্ট থাকার কারণে কিন্তু মহামান্য অ্যাপিলেট ডিভিশন অলরেডি একটি মামলায় এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সকে সংশোধনের জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে যেহেতু একবার সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, হয়তো এই বিষয়টি ওঠেনি যে একজন আইনজীবীও পাবলিক সার্ভেন্ট,
his or their position should be mentioned in the warrant of precedence equally like the judges, or according to the factors considering the proportionate factors consider করে এটা করা যেত, কিন্তু সেটা উঠায়নি জন্য ভবিষ্যতে আবার উঠতে পারে, ভবিষ্যতে যে কেউ রিট করতে পারে, যার কারণে এই নতুন কোনো আইনেরও দরকার নেই, নতুন কোনো কিছু করারই দরকার নেই। জি স্যার, আমরা এখন একটু সামাজিক প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু দুইটা পার্ট ছিল আমাদের আজকের টপিকে। স্যার, বিশেষ করে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি আপনাকে, যে প্রথম যখন আমি ডিসিশন নিছিলাম যে আমি আইন পড়ব, লয়ে ভর্তি হবো রাজশাহী ইউনিভার্সিটিতে, আমার এক শিক্ষককে আমি শেয়ার করেছিলাম যে আমি ওখানে ভর্তি হতে চাই। তো প্রথম যে কমেন্টটা স্যার আমাকে করেছিল সেটা হচ্ছে যে তুমি কেন আইন পড়বা, আইন তো ভালো স্টুডেন্টরা পড়ে না, আর আইন আইন পড়ে কি হবা, বটতলার উকিল, যার নাই কোনো গতি সে করে ওকালতি, এই টাইপের একটা বিষয়। এছাড়াও আমি বিভিন্ন মানুষের কাছেই এই এই কমন একটা জিনিস সাধারণ মানুষের কাছে শুনেছি যে ওকালতি করে যত টাকাই ইনকাম করো এখানে সম্মানের কিছু নেই, এখানে সম্মান কিছুই পাবা না। উন্নত দেশে যদি আমরা দেখি এর বিপরীত চিত্র, ওখানে সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিটা, সবচেয়ে ডিমান্ডিং যে সাবজেক্টটা সেটা হচ্ছে ল, আর সবচেয়ে সম্মানিত যে প্রফেশনটা সেটা হচ্ছে ল প্রফেশন। তো আমাদের দেশের বর্তমান যে এই অবস্থাটা, এটার জন্য কতটা আমরা দায়ী না কতটা ভুল পারসেপশন দায়ী, এটা কি স্যার? এই বিষয়ে স্যার আপনার মতামত কি, আমাদের সামাজিক অবস্থানটা আইনজীবীদের? ধন্যবাদ মিস্টার মনিরুজ্জামান। আসলে কোন একটি ফ্যাক্টরকে সুস্পষ্টভাবে এই এস্টাবলিশ যে কনসেপশন, এই কনসেপশনের জন্য দায়বদ্ধ করা যাবে না। এখানে মাল্টি ফ্যাক্টরস দায়ী। যেমন আপনি বলেছেন যে আমরা দায়ী, হ্যাঁ আমরাও কিছুটা দায়ী। কোন অর্থে? যে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনাকে এই কথা বলেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা আসলে আপনি আপনার বক্তব্য অনুসারে বিশ্বের অন্যান্য দেশের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ তার বলার সময় বিবেচনায় ছিল না, অথবা তিনি কোন রকমে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন, যার কারণে ওনার মাঝে এই যে আইন পেশার যে নোবেলিটি, আইন পেশার যে ডিগনিটি, এটা সম্পর্কে ওনার ধারণা নেই। আইন আরেকটা বিষয় খুবই উল্লেখযোগ্য যে আমাদের দেশে আইন অন্যান্য দেশের থেকে নন মেরিটোরিয়াস ছাত্ররা পড়বে, এই ধারণা সম্পূর্ণ ভুল। আমার ব্যক্তিগত মতামত হলো আইন পেশায় তাদেরই আসা উচিত এবং আইন সাবজেক্টটি তাদেরই পড়া উচিত যাদের, প্রথম কথা হলো যে ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকতে হবে। কেননা আইন এমন একটি বিষয় যেখানে শত শত বই প্রয়োজন হয় এবং বিভিন্ন ধরনের বইয়ের রিডিং প্রয়োজন হয়, গবেষণা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তার একটি এনভায়রনমেন্ট এবং তার যে নলেজ কালচারিং যে এনভায়রনমেন্ট ইনক্লুডিং দ্য বুকস, এইটার ক্ষেত্রেও কিন্তু তার একটা ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকতে হবে। আর একটি বিষয় সেটা হলো যে সবচেয়ে মেধাবী স্টুডেন্ট অর্থাৎ সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদেরকেই আইন সাবজেক্টটি পড়া উচিত এবং আইন পেশায় আসা উচিত। কিন্তু আমাদের দেশে স্বাধীনতার পরে বিভিন্ন কারণে মেধাবী ব্যক্তিগণ আইন পেশায় বিভিন্ন কারণে আসেননি। না আসার কারণে যেটা হয়েছে, এক ধরনের একটা ফ্লাড গেট হয়ে গেছে। এই ফ্লাড গেটের কারণে আপনি যে শব্দটি উচ্চারণ করলেন, এই শব্দটি আমাদের সাংবিধানিকভাবে উচ্চারণ করা ঠিক না, জন্য আমি আমার বক্তব্যে আনতেছি না। আইন পেশায় আসলে বিভিন্ন কারণে সামাজিকভাবে যে কথাটা বলা হয় এটা আসলে সঠিক না। তার একটি উদাহরণ দেই। ব্যারিস্টার রফিকুল হক একজন প্রবীণ আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। ওনার কি সমাজে অবস্থান বা মর্যাদা বা সামাজিক অবস্থান কি কম? উত্তর হলো না। থিঙ্ক অ্যাবাউট মিস্টার আমিরুল ইসলাম, থিঙ্ক অ্যাবাউট আদার সিনিয়র অ্যাডভোকেটস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। তাদের কি সামাজিক অবস্থান এবং মর্যাদা কম? আনসার ইজ নো। Yes, they hold a dignified position in the society as well as the international level, including the national level তো আছেই। সুতরাং এই কথাটি আসলে আমাদের দেশে এই দুটো রিকোয়ারমেন্টের বাইরে গিয়ে যারা আইন পড়েছেন এবং বাইরে গিয়ে যারা আইন পড়ে আইনজীবী হয়েছেন তাদের পার্সপেক্টিভে ঠিক আছে, কিন্তু ইউনিভার্সাল তথ্য বা ইউনিভার্সাল রিয়ালিটির ক্ষেত্রে এটা ঠিক না।
জি স্যার, ধন্যবাদ আপনাকে। আহ, এই মুহূর্তে স্যার যারা আমাদের সাথে লাইভে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর আপনাদের কমেন্টকে কমেন্ট যে কোনো প্রশ্ন থাকলে সেই অনুযায়ী স্যারকে আমি সেই প্রশ্নটাও উল্লেখ করব। আর এছাড়া যদি আপনারা হচ্ছে কোনো কমেন্ট করে থাকেন সেটা উল্লেখ করেন, সেটা আমরা এখানে উল্লেখ করব। জি, এরপরে যে প্রশ্নটি স্যার আমি আপনাকে উল্লেখ করতে যাচ্ছি স্যার, আপনি প্রথমে আমাকে আইনগত বা লিগাল স্ট্যাটাস অফ লয়ার্স এর ক্ষেত্রে একটা কথা বলেছিলেন যে ইকুয়াল পার্টনার্স উইথ দ্য জাজেস ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এছাড়াও এটা দুই জায়গায় উল্লেখ আছে, আপনি বলেন যে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে উল্লেখ আছে, ক্যাননস অফ প্রফেশনাল এথিক্স ওখানে ওই জিনিসটা আমি পেয়েছি যে অ্যাডভোকেটস আর ইকুয়াল পার্টনার্স উইথ দ্য জাজেস ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। আরেকটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই, আরেকটা জিনিস উল্লেখ আছে যে পাবলিক প্রসিকিউটর যারা তাদের ক্ষেত্রে উল্লেখ আছে যে তারা যেন দ্য মেইন রেসপন্সিবিলিটি অফ এ পাবলিক প্রসিকিউটর ইজ নট টু পানিশ এনিওয়ান, রাদার টু এনশিওর দ্যাট জাস্টিস হ্যাজ বিন প্রিভেইল। তো জাস্টিস এনশিওর করা হচ্ছে পাবলিক প্রসিকিউটরদের দায়িত্ব। আবার আমরা যারা ডিফেন্স লয়ার হিসেবে কাজ করছি, এদের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা ক্যাননস অফ প্রফেশনাল এথিক্সে নাই যে আমরা কি আমাদের ভূমিকাটা কি হবে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে। তো এই যে টার্মটা ইকুয়াল পার্টনার উইথ দ্য জাজেস ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এইটার স্যার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? এটার ব্যাখ্যা আসলে দিস ইজ নট ডিফাইন্ড, যেহেতু এটা ডিফাইন না, সুতরাং এটা আমাদের সিআরপিসি তে যেমন কিছু টার্মিনোলজি আছে, যেমন কগনাইজেন্স, the word cognizance has not been defined in the entire CRPC. Why? এর কারণটা হলো যে আমরা যদি মানে ব্রিটিশ ল ফেমার্সটা ইন্ডিয়ান একটি সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা বলা হয়েছে যে কগনাইজেন্সের ডেফিনিশনটা না দেওয়ার মানে বেশি সুবিধা হলো, এবং না দেওয়ার কারণ যেটা, যে কারণেই ব্রিটিশরা দেননি, সেটা হলো যে এইটা সময়ে সময়ে স্টেজে স্টেজে এটার অর্থ ভেরি করে। একই কারণে এই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এটা কিন্তু আনডিফাইন্ড থাকার কারণে there is a scope of including any matters in terms of administration of justice. যেখানেই অ্যাবসেন্স অফ জাস্টিস হবে সেখানেই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের প্রয়োজন হইবে। আর এটা আসলে কোনো সংজ্ঞায়নের বিষয় না, হয়তো এটা একটা তাত্ত্বিক সংজ্ঞায়ন থাকতে পারে, বাট ব্যবহারিক এটার সীমাবদ্ধতা করা যাবে না সংজ্ঞায়ন দিয়ে। জি স্যার, আমাদের একজন ভিউয়ার একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা এই মুহূর্তে নিতে চাই। আবু নাইম আল মাহাদি তিনি প্রশ্ন করেছেন যে জুনিয়র আইনজীবীদের আদালত চত্বরে সামাজিক ও আইনগত মর্যাদা কতটুকু অক্ষুণ্ণ থাকে। স্যার এখানে আমিও অ্যাড করতে চাই যে আসলে জুনিয়র আইনজীবীরা আমরা যখন কোনো মামলার কাজে যাই আদালতে, সিনিয়রদের কাজে, তখন আমরা যখন পেশকারদের সাথে কথাবার্তা বলি বা হচ্ছে যারা স্টাফ অফিসিয়াল স্টাফ তাদের সাথে যোগাযোগ করি, তারা খুব একটা গুরুত্ব দেয় না। দেখা গেল তারা তো আমাদেরকে একদম থার্ড ক্লাস অফিসারের মানে হিসেবে তারা আমাদেরকে বিবেচনা করে, কথাও শুনতে চায় না, সালাম দেওয়া তো দূরের কথা। তো আপনি যেহেতু বললেন যে ফার্স্ট ক্লাস অফিসার একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, তারপর হচ্ছে পাবলিক অফিসার, তো আমরা যদি এগুলো হয়েই থাকি তাহলে তো একজন জুনিয়র অ্যাডভোকেটও সেই সমস্ত মর্যাদার অধিকারী। তো তাদেরকে একজন এসআই বা একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা তারা এরকম যখন এরকম ভাবে আচরণ করে, তো আমাদের কি করার আছে বা এ বিষয়ে আপনার মতামত কি? এটা আসলে কনসেপচুয়াল ডেভেলপমেন্টের বিষয়। কনসেপচুয়াল ডেভেলপমেন্ট কিরকম, আমাদের দেশে অধিকাংশ বিচারকগণ এখনো ওয়েল ট্রেন না, যে যে বিষয়টি আপনি বলেছেন মিস্টার মনিরুজ্জামান, যে আইনজীবীগণ ইকুয়াল পার্টনার বাট দে আর নট অনার্ড বাই দ্য স্টাফ অফ দ্য জাজেস। এইটা আমাদের সিআরও মানে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার 2009 একটি রুলে সম্ভবত 667 রুলের অধীনে একটা অ্যাপেন্ডিক্স দেয়া আছে, অর্থাৎ একটা পরিশিষ্ট দেয়া আছে। এই পরিশিষ্টটা হলো বিচারকদের কোড অফ কন্ডাক্ট। এই কন্ডাক্টের 7 এবং 10 নম্বর রুলটা আপনি পড়ে দেখবেন। সম্ভবত 7 রুলে বলা হয়েছে স্পষ্টভাবে যে বিচারকগণ আইনজীবীদের সহিত সৌজন্য ব্যবহার করিবেন এবং তাহাদের নিয়ন্ত্রণাধীন বা তাহাদের অধীন স্টাফগণ আইনজীবীগণের সহিত সৌজন্যমূলক ব্যবহার করিবেন, ইহাও সতর্ক দৃষ্টি রাখিবেন। কে রাখিবেন? বিচারকগণ রাখিবেন। তাহলে এখান থেকে ক্লিয়ার যে
the lawyers being the equal partners with the judges in terms of administration of justice are to be treated with the courteous manner. What is the courtesy? Courtesy হলো অবশ্যই স্টাফরা আইনজীবীগণকে মানে জনাব অথবা ইংরেজিতে স্যার বলে অ্যাড্রেস করিবেন। এখন এইটা আমাদের দেশের আইনজীবীগণও এই বিষয়টি সম্পর্কে মানে তাত্ত্বিক এবং ব্যবহারিকভাবে ওয়াকিবহাল না থাকার কারণে এবং বিচারকগণও একইভাবে মানে অধিকাংশ বিচারক এটা না জানার কারণে এটা মানে ওনারা ওনাদের স্টাফদের সেইভাবে নার্সিং করতে পারেননি জন্য এই কনসেপশনের ডেভেলপমেন্ট হয়নি। এবং এইটা আমাদের মানে এই ডেভেলপমেন্টটা করা অতি জরুরি। এবং আপনি এই যে বললেন যে আইনজীবীগণের যে মর্যাদা ওইভাবে হয় না, আপনাকে কেরালা রাষ্ট্রের যে আমি উদাহরণ দিলাম সেখানে আপনাকে একটা জিনিস নিয়ে মানে বলি, সে তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। ইন্ডিয়ার কেরালা স্টেটে 100% অর্থাৎ শূন্য পদের যতগুলো বিচারক নিয়োগ দেওয়া হবে মুন্সিফ ম্যাজিস্ট্রেট আকারে, তার 25% 8 শ্রেণীর লোকদের নিকট থেকে সরাসরি বাই অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এটা বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বাই ট্রান্সফার। তাহলে কাদেরকে ট্রান্সফার করে সরাসরি মুন্সিফ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হইবে, এটার 8 ক্লাসেস অফ পিপল আছে। তার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা হলো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর গ্রেড 1 এন্ড গ্রেড 2, অর্থাৎ প্রথম দুটি হলো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কেরালা রাষ্ট্রের আইন অনুযায়ী যখন তাদের মুন্সিফ ম্যাজিস্ট্রেট আকারে যখন নিয়োগ দেওয়া হয়, তাদের 25% যে 8 শ্রেণীর লোকদের থেকে নিয়োগ দেওয়া হয় মানে ট্রান্সফারিং ওয়েতে, তাদের প্রথম 2 শ্রেণীটাই হলো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। তাহলে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার কেরালা স্টেটে যদি একজন পাবলিক প্রসিকিউটরের মর্যাদা ইকুইভ্যালেন্ট টু জাজেস না হয়, তাহলে তাকে ট্রান্সফার করে ওখানে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইতো না মুন্সিফ ম্যাজিস্ট্রেট আকারে। তাহলে এ থেকে কিন্তু ইহা প্রতীয়মান হয় যে আমাদেরও আসলে একই ধরনের মর্যাদা আছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং আমাদের বার টু বার অর্থাৎ সমিতিতে এই কনসেপশনের ডেভেলপমেন্ট হয়নি জন্য আমরা সেই জায়গায় পৌঁছতে পারি নাই। যে কারণে আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি যে আমাদের অধস্তন আদালতে মানে প্রতিভা সমন্বয় এবং বিকাশের এনভায়রনমেন্ট ভারতের কেরালা রাষ্ট্রের মতো উপযোগী নহে। স্যার আমাদের ওই যে পেশাগত যে উন্নয়নের কথা বললেন, আমাদের বার কাউন্সিলের একটা কমিটি আছে যাদের মূল দায়িত্ব হচ্ছে আইনজীবীদের পেশাগত উন্নয়নে, বিশেষ করে আমরা যারা জুনিয়র অ্যাডভোকেট তাদের পেশাগত উন্নয়নে তাদের হচ্ছে ভূমিকা রাখা। তো এই বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন? আমাদের দেশে যে বার অ্যাসোসিয়েশন গুলো আছে বা আমাদের দেশে যে বার কাউন্সিল আছে মূলত তাদের কমিটি কি যথেষ্ট ভূমিকা রাখছেন? যদি না রাখেন তাহলে কি কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারেন আমাদের জুনিয়র অ্যাডভোকেটদেরকে আইন এই পেশায় আরো দক্ষভাবে গড়ে তুলতে? ধন্যবাদ মিস্টার মনিরুজ্জামান। আসলে প্রত্যেকটি ক্ষেত্রে ইস্টাবলিশ যে একটা সিস্টেম থাকে এটাকে ব্রেকডাউন করা সহজ কাজ না। এই সহজ কাজটি মানে আবার সহজেই করা যাবে, যদিও এটা কঠিন কাজ। সেটা কিভাবে যে আসলে জুনিয়র আইনজীবীগণ যদি বোঝেন যে আমাদের বার কাউন্সিল আমাদেরকে আমাদের প্রত্যাশা অনুযায়ী ট্রেনিং দিতেছেন না। যেমন আমি যখন 2004 সালে সাবঅর্ডিনেট কোর্টে প্র্যাকটিস করার জন্য যে সনদ সেটা লাভ করি, এবং এটা সেই সময়ে এনরোলমেন্টের সময়ে কিন্তু সোফার 42 দিন কি 36 দিনের একটি বার ভোকেশনাল কোর্স ট্রেনিং করানো হতো। দ্যাট ট্রেনিং ওয়াজ অলসো হেল্পফুল ফর ট্রেনিং অ্যাট লিস্ট দ্য জুনিয়র অ্যাডভোকেটস, এবং এটার কিন্তু এখন অনুপস্থিতি দেখতে পাচ্ছি। এই অনুপস্থিতিটা বা এই ইন্ডিকেটর থেকেই বোঝা যাচ্ছে যে যেহেতু একটা ট্রেনিং ছিল এবং এখন নেই, তাহলে জুনিয়র আইনজীবীগণ কিন্তু এটা বঞ্চিত হচ্ছেন ইন কম্পেয়ারিং উইথ দ্য ট্রেনিং হুইচ ওয়াজ প্রোভাইডেড আর্লিয়ার। তাহলে সেই ধরনের ট্রেনিং ইনক্লুডিং আদার ডেভেলপ ট্রেনিং শুড বি প্রোভাইডেড ইন রেসপেক্ট অফ দ্য স্কিল মানে অফ দ্য জুনিয়র অ্যাডভোকেটস। স্যার আপনার বই যেটি উল্লেখ করলাম, দ্য ইন্ডিপেন্ডেন্স
অ্যান্ড ডিগনিটি অফ লয়ার্স অ্যান্ড জাজেস, এই বইয়ে স্যার একটি বিষয় আপনি উল্লেখ করেছেন, আমি দেখলাম যে আইনজীবীদের পেশাগত যে স্বাধীনতা, এটার গুরুত্ব নিয়ে আপনি আলোচনা করেছেন। তো স্যার এই বিষয়টি একটু আলোকপাত করবেন যে কি জন্য এই পেশাগত স্বাধীনতাটা খুব বেশি প্রয়োজন, আর জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স যেটা, যে কনসেপ্টটা আমাদের দেশে একদম এস্টাবলিশড, সেই কনসেপ্টের সাথে লয়ার্স ইন্ডিপেন্ডেন্স, এটার পার্থক্য কতটুকু, নাকি দুটার সাথে সম্পর্ক আছে কোনো? মিস্টার মনিরুজ্জামান, আসলে lawyers and judges are called often two sides of a single coin. জি, আপনি যদি এটা একটি মুদ্রাকে সচল মুদ্রা বলতে মানে বিবেচনা করেন যে এই মুদ্রাটি সচল, তাহলে আপনি বুঝতে হবে যে মুদ্রাটির এপিঠ ওপিঠ দুই পিঠে সচল, অথবা দুই পিঠে সঠিক উপাদানে, মাত্রায় এবং আকৃতিতে আছে। তাহলে একটি পিঠ যদি আপনি অসচল করেন বা নষ্ট করেন, তাহলে এই মুদ্রাটি কিন্তু সচল মুদ্রা হবে না। তাহলে বিচার বিভাগের একটি দিক হলো বা একটি পিঠ হলো বার, আরেকটি পিঠ হলো বেঞ্চ। তাহলে দুটো মিলেই কিন্তু বিচার বিভাগ। এখন দুটোকেই যদি আপনি ইন্ডিপেন্ডেন্স বলেন, সচল বলেন, যে নামে যে শব্দ দ্বারাই মানে সংজ্ঞায়িত করে আপনার ভাব প্রকাশ করুন না কেন, তাহলে দুটোরই কিন্তু প্রয়োজনীয়তা আছে এবং ইকুয়ালি প্রয়োজনীয়তা আছে। আপনি আমাদের দেশে বিদ্যমান 5 টাকার কয়েনের এপিঠ ওপিঠ দেখেন, দুই পিঠে কিন্তু সমহারে আছে। তাহলে আপনার যদি বেঞ্চের অবস্থান এবং বারের অবস্থান যদি ইকুয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে কিন্তু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স হবে না। যে কথাটি কিন্তু 2012 সালের 13ই আগস্ট জাতিসংঘে যে রেজলিউশনটা পাশ করা হয়েছে, যে রেজলিউশনে বাংলাদেশও একটি সিগনেটরি রাষ্ট্র, সেই রেজলিউশনে 48 নম্বর প্যারাগ্রাফে একথাই কিন্তু বলা হয়েছে যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ডাজ নট মিন only the independence of the judges, rather it includes the independence of the lawyers also equally. তা আদারওয়াইজ এই দুইটি বিভাগের যদি ইনক্লুশন না হয় ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে কিন্তু কি হবে, আইনজীবীগণ রাষ্ট্রের যে কোনো মিসক্রিয়েন্ট গ্রুপ দ্বারা অ্যাট্রাক্ট হতে পারেন, যেটা কিছুদিন ধরে কয়েকজন আইনজীবীর মধ্যে এই অ্যাটাকটা পরিলক্ষিত হয়েছে সামাজিক যোগাযোগ এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিশেষ করে সর্বশেষ যে ইনসিডেন্ট, অ্যাডভোকেট মিসেস শিরিন আপা, ওনার উপরও আঘাত হয়েছে মিরপুরের একটি ইনসিডেন্সে, কাফরুলের ইনসিডেন্সে, যেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদক মহোদয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন in taking the proper steps before the honorable high court division. তাহলে এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে the lawyers may be attacked by the miscreants, the lawyers may be interfered by the other peer groups or the pressure groups. তাহলে এইটা থেকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করানোর জন্য এবং সেটা বিচারকদের ন্যায়, যেহেতু আমাদের এটা আন্তর্জাতিক রেজলিউশন, যেটাতে মানে একটা বাইন্ডিং ইফেক্ট আছে গভর্নমেন্টের উপর, যে টু এনশিওর দা ইকুয়াল প্রোটেকশন অ্যাজ ওয়েল অ্যাজ দা ডিগনিটি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই জরুরি। এবং আর একটা বিষয় এখানে উল্লেখ করি, সেটা হলো যে আমাদের সুপ্রিম কোর্টের কিছুদিন আগে একজন বিচারপতি অবসরে গিয়েছেন। উনি তার ফেয়ারওয়েল ভাষণে বলেছেন, মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, যে বার হলো বিচারকদেরও বিচারক, অর্থাৎ একটা বার সম্মিলিতভাবে বিচারকদেরও কিন্তু মানে বিচার কার্যের অবজারভেশন করেন। আর এটা উনি কোট করেছেন ইন্ডিয়ান একজন জাস্টিসের ফেয়ারওয়েলের ভাষার মধ্যে, মানে ভাষা নিয়ে এখানে কোট করেছেন। তাহলে এখানে বারকে, এর মানে হলো বারকে উপেক্ষা করার কোনো স্কোপ নেই, অর্থাৎ বার এই বিষয়টি সম্ভবত স্যার আমাদের যে ক্যাননস অফ প্রফেশনাল এথিক্স, এখানে উল্লেখ আছে যে বারের যে সম্মিলিত দায়িত্বটা, একজন জাজ যদি কোনো দুর্নীতি করে বা কোনো অন্যায় করে, সে বিষয়ে
প্রতিবাদ করার যে অধিকারটা, এটি ক্যাননস অফ প্রফেশনাল এথিক্সেও স্যার আমাদের দিয়েছে। স্যার আমি আপনাকে একটু পিছনে ফেরত নিয়ে যেতে চাই। একটু অফ টপিক যদিও, প্রশ্নটা কিন্তু খুবই প্রয়োজনীয় আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। স্যার, যে ঘটনার কথা আপনি উল্লেখ করলেন, যে সুপ্রিম কোর্টের সভাপতি আর সাধারণ সম্পাদকের ভূমিকা কথা আপনি উল্লেখ করলেন, আমি যেটুকু যেটুকু ঘটনাটা জানি যে একটা ইনসিডেন্ট ঘটেছে, তারপরে সে বিষয়ে তারা যে এগ্রিভড যিনি ছিলেন, তিনি ভিকটিম ছিলেন, তিনি একটি এফআইআর দায়ের করার জন্য থানায় গিয়েছেন। তো সেই এফআইআর ওসি বা যে দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা ছিলেন, তিনি ওই এফআইআরটা নিতে চাননি বা নিতে রাজি হননি। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনকে ইন্টারফেয়ার করতে হয়েছে এই বিষয়ে যে একজন ওসি মামলাটা নেয়। তো স্যার, এই বিষয়টা তো খুবই কমন একটা জিনিস, আর উনি একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বলে ইনি হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে পারলেন। আমাদের গ্রামে একজন সাধারণ মানুষ, সে তো আর সুপ্রিম কোর্টে আসতে পারবে না, তার এফআইআরটাও কিন্তু পুলিশ নেয় না। এই ক্ষেত্রে অনেক হ্যারাসমেন্ট আমরা লক্ষ্য করছি। আর একজন পুলিশ যদি এফআইআর না নিতে চায়, তাহলে তার বিরুদ্ধে স্যার কোনো অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, বা এ বিষয়ে আইন কি বলে? Mr. Monizaman, thank you for bringing a good question in respect of not recording a complaint preferred by any citizens of this country. Particularly আপনি একজন আইনজীবীর কথা বললে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্টের কথা বলেছেন, আসলে এটা পুলিশ বিভাগের মধ্যে কিছু কিছু পুলিশ অফিসার আছেন, এটা সব বিভাগেই ভালো মন্দ মানুষ থাকেন, তারা মানে ওনারা আইন অনুযায়ী কাজ করেন না বিভিন্ন কারণে। তো এখানে এই ইনসিডেন্সে যে পুলিশের কনসার্ন অফিসার এটা কাজ করেননি, মানে এই এজাহারটি রেকর্ড করেননি, এই এজাহার রেকর্ড না করাটা এটা কিন্তু এক ধরনের অফেন্স। এটা কোথায় বলা আছে? পুলিশ রেগুলেশনস 1943 এর 244 রেগুলেশনে বলা আছে। 244 রেগুলেশনে বলা আছে যে every information of cognizable offense shall be recorded, whether it is true or false, whether it is serious or petty, whether it is মানে স্পেশাল লয়ের আন্ডারে হোক আর মানে অন্য লয়ের আন্ডারে হোক। তার মানে দাঁড়ালো এটা মিথ্যা হলেও সত্য হোক, মিথ্যা হোক, ছোট হোক, বড় হোক, আগে রেকর্ড করিতে হইবে। তাহলে এই রেকর্ড না করাটা একটা অফেন্স। এটা কোথায় বলা আছে? 1861 সালের পুলিশ আইনের 29 ধারায় বলা আছে। কিন্তু এখানে একটা মজার বিষয় উল্লেখ করতেই হয় যে আমাদের দেশের বিচার বিভাগ ওই ওয়ান সাইডেড, মানে অধিকাংশ ক্ষেত্রে ওয়ান সাইডেড কাজ করে থাকেন। যেমন এই মামলাটিতে আমি জানি না এই মামলার মানে আবেদনে এই রেকর্ড না করার বিষয়ে পিউনিটিভ কোনো প্রেয়ার করা হয়েছে কিনা। এই যে পিউনিটিভ প্রেয়ার যদি না করা হয়ে থাকে, তাহলে আইনজীবীর পক্ষ থেকেও একটা মানে এই একটা জিনিস এড়িয়ে যাওয়া হয়েছে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে। এবং হাইকোর্ট ডিভিশনও এখানে সুমোটো ইনক্লুশন করতে পারতেন অথবা মানে রুল ইস্যু করতে পারতেন যে ফর নট রেকর্ডিং দ্য কমপ্লেইন কেন পানিশমেন্ট দেয়া হবে না। যেহেতু এই বিষয়টি আমি জানি না, তবে এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে আমাদের ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন যে অর্ডিন্যান্স আছে 1976, সেই অর্ডিন্যান্সের তিন ধারা অনুযায়ী 1861 সালের পুলিশ অ্যাক্ট এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে? এখানে একটা ভয়াবহ আইনের শূন্যতা আছে। যে বিষয়টা আমি উল্লেখ করতে চাচ্ছি এখানে, সেটা হলো যে আমাদের ঢাকা মেট্রোপলিটন এরিয়া সহ অন্যান্য মেট্রোপলিটন এরিয়াগুলোতেও একই অবস্থা, যে অর্ডিন্যান্স গুলো আছে। বিশেষ করে আমি ঢাকা মেট্রোপলিটন এরিয়ার কথাই বলতেছি। ডিএমপি অর্ডিন্যান্স 1976 এর 3 ধারে যদি বলা হয় যে পুলিশ অ্যাক্ট 1861 ইজ নট অ্যাপ্লিকেবল, তাহলে কি দেখা যাচ্ছে যে পুলিশ অ্যাক্ট 1861 এর অধীনে যতগুলো ফর্ম আছে, যতগুলো অন্যান্য আইন আছে, সবগুলো ইনঅ্যাপ্লিকেবল। তাহলে এই পুলিশ অ্যাক্ট 1861 এর 12 ধারার অধীনে কিন্তু মানে রংলি যেটা বলা হয় পিআরবি 1943, আর কারেক্টলি হলো পিআর অর্থাৎ পুলিশ রেগুলেশনস 1943 মানে অ্যাডপ্ট করা হয়েছিল বা রচিত করা হয়েছিল। এই যে পুলিশ অ্যাক্ট 1861 এর 12 ধারার অধীনে রচিত পুলিশ রেগুলেশনস 1943 এর একটি ফর্ম হলো বিপি ফর্ম 27, যেটা কানেক্টিং রেগুলেশন হলো 243। এই 243 অর্থাৎ 243 রেগুলেশনের অধীনে এই বিপি ফর্ম 27 এ যে মামলা রেকর্ড করা হয়, সেই ফর্মটি কিন্তু পুলিশ অ্যাক্ট 1861 এর 12 ধারার অধীনে রচিত করা হয়েছে।
তাহলে মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় যদি আমার পুলিশ অ্যাক্ট ইনঅ্যাপ্লিকেবল হয়, তাহলে ওই ফর্মও ইনঅ্যাপ্লিকেবল। তাহলে যেটা দাঁড়াচ্ছে 1976 সাল থেকে আজ পর্যন্ত, যেহেতু আজ পর্যন্ত একই ফর্ম চলতেছে, আজ পর্যন্ত যতগুলো মামলার রেকর্ড করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার অধীনে, সমস্ত কিছু ইলিগাল এই আইনের অধীনে। এবং এটা আমাদের দেশে সংশ্লিষ্ট আইনজীবী বা আইন পেশার যে সকল ব্যক্তি জড়িত ছিলেন ইন ড্রাফটিং দ্য ঢাকা মেট্রোপলিটন অর্ডিন্যান্স 1976, তারা এটা জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে এটা ওভারলুক করেছেন। এবং এর ফলে আইনের কিন্তু এখানে একটি সুস্পষ্টভাবে মানে একটি প্রশ্ন দেখা দিয়েছে যে তাহলে অবৈধ ফর্মে যে মামলাগুলোর যাত্রা শুরু হয়েছে, সেই মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে, বা যার উপর ভিত্তি করে মামলা ইনিশিয়েট হয়ে সাজা দেয়া হয়ে গেছে, চার্জশিট হয়ে গেছে, এটা আমাদের এখন সংশোধন করার মানে সময়ের দাবি। পারলে বাংলাদেশের আইজিপি, মিস্টার আইজিপি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে আগামী 24 ঘন্টার মধ্যে অথবা মানে যত তাড়াতাড়ি সম্ভব এই আইনটির মানে এই আইনের এই মানে অবস্থানটির মানে সংশোধন আনা দরকার। আদারওয়াইজ এই একই শূন্যতা রয়ে যাচ্ছে এবং এটা নিয়ে হয়তো কোনো এক সময় এটার প্রশ্ন উঠতে পারে, যেমন আমি এই আলোচনায় আমি নিয়ে আসলাম। জি স্যার, আশা করবো স্যার এই সমস্ত বিষয়গুলো আপনি আলোচনায় নিয়ে আসবেন, সুপ্রিম কোর্টের নজরেও নিয়ে আসবেন, বিশেষ করে এই সাধারণ মানুষের যে সমস্যাটি, যে এফআইআর দায়েরের ক্ষেত্রে বা কমপ্লেন দায়েরের ক্ষেত্রে, এই বিষয়টি নিয়ে আশা করি আরো বেশি কাজ করবেন, সুপ্রিম কোর্টে রিট করবেন। যাই হোক স্যার, এরপরে আমি যে প্রশ্নটি আপনাকে করতে যাচ্ছি, আপনার বই থেকে একটা জিনিস যোগ করে মিস্টার মনিরুজ্জামান, আমাদের দেশে আপনি আরেকটা পার্টে বলেছেন যে একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর যখন ফার্স্ট ইনফরমেশন বা প্রাথমিক তথ্য পুলিশ রেকর্ড করে না, তখন সাধারণ মানুষের ক্ষেত্রে আরো বেশি হ্যারাসমেন্ট হতে হয়। সেই ক্ষেত্রে একটি দিক নির্দেশনামূলক আমি একটি বক্তব্য দিতে চাই। সেটি হলো যে আমাদের দেশের বিদ্যমান আইন অনুযায়ী পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু থানায় মামলা করা যায়। অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে এডি সহকারে যদি কোনো ব্যক্তি, রাষ্ট্রের কোনো নাগরিক, সম্মানিত নাগরিক যদি এডি সহকারে থানার ওসি বরাবর মামলা পাঠিয়ে দেন এবং সেই মামলাটি রেকর্ডেড হতে পারে, এবং এটা না হলেও এই যে নন রেকর্ডিং এর ক্ষেত্রেও এটা কিন্তু আবার রিটেবল ম্যাটার হইবে। কিন্তু আমি আমার ব্যবহারিক জীবনে দেখেছি, আমি একজন ব্যক্তিকে পরামর্শ দিয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে এজাহার পাঠাইতে, এবং উনি পাঠানোর পর সেটা রেকর্ড করেছেন। তার মানে ওই যেটা আমি বললাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ন্যায় পুলিশ ডিপার্টমেন্টেও কিছু ভালো পুলিশ আছেন, মানে হয়তো অধিকাংশই ভালো আছেন, এবং ওই ভালো আছেন জন্য ওই রেকর্ডটি উনি করেছেন পোস্ট অফিসে পাঠানোর পরেও। আবার ওই কিছু মানে ব্যক্তিগতভাবে আইন অমান্য মানে কারী কিছু হয়তো লোক আছেন, যার কারণে হয়তো সুপ্রিম কোর্টের আইনজীবীর ওই এজাহারটি রেকর্ড করেননি। আর স্যার, বিশেষ করে যেহেতু এখন করোনার সময়, একটা মহামারীর সময়, সবকিছু ভার্চুয়াল হচ্ছে, ভার্চুয়াল কোর্ট, ভার্চুয়াল ভাবে আমরা আবেদন করছি কোর্টে, তো ভার্চুয়াল ভাবে এজাহার দায়ের করার অপশনটা কেন করা হচ্ছে না অতি শীঘ্রই, এটা একটা প্রশ্ন থেকেই যায়। স্যার, দ্বিতীয় যে মানে সর্বশেষ আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, আপনার বই নিয়েই স্যার প্রশ্নটা। আপনার বইয়ে আপনি একটি কমেন্ট করেছেন যেটা আমার কাছে একটু কন্ট্রোভার্সিয়াল মনে হয়েছে, যে আপনি বলেছেন যে আইনজীবীদের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা উচিত এই বিষয়টি। কিন্তু স্যার, আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমাদের দেশে সবচেয়ে বড় বড় যে রাজনৈতিকবিদ, তারা কিন্তু সবই ল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আর শুধু আমাদের দেশ না, বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রেই ল ব্যাকগ্রাউন্ড থেকেই রাজনীতিবিদরা উঠে এসেছে। তো আপনার এই কমেন্টটা স্যার, যে বইয়ে যে পয়েন্টটা, যে যারা আইনজীবী তাদের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা উচিত, তো কোনো একজন আইনজীবী যদি রাজনীতি করে তাহলে রাজনৈতিক প্রভাব মুক্ত কিভাবে থাকবে? আর রাজনৈতিক আপনার এই কমেন্টটা স্যার আপনি কিভাবে ডিফেন্ড করবেন? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কথা বলে নেই যে আসলে আমার বইটি এখনো প্রকাশ হয়নি, প্রকাশিতব্য। বইটি আসলে প্রকাশ করার জন্য সব দিক থেকে রেডি হয়ে গেছে। আমি আসলে আইনজীবীদের একটা পার্সপেক্টিভে বলেছি, ওই জায়গাটায় একটু আরেকটু আমার মনে হয় দেখলে এটা পরিষ্কার হইবে। আমি ওখানে স্পষ্টভাবে বলেছি, দ্য অ্যাসপিরেশন অফ দ্য অ্যাডভোকেটস ফর জুডিশিয়াল পজিশন shall be governed by an impartial estimate of their ability to add honor to the office। অর্থাৎ যে সকল আইনজীবীদের
অ্যাসপিরেশন আছে জুডিশিয়াল পজিশন হোল্ড করার, অর্থাৎ মানে বিচারপতি হওয়ার, তাদের একটা ইম্পার্শিয়াল এস্টিমেট করতে হবে। ইম্পার্শিয়াল যখন তাদের একটা এস্টিমেটের প্রয়োজনীয়তা আসবে আইন অনুযায়ী, এই আইনটি কিন্তু আপনি যে জিনিসটা বলেছেন বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুয়েট 1969 চ্যাপ্টার 3 ডিউটি টু দ্য কোর্ট রুল 7 বলা হয়েছে। তাহলে যখনই ইম্পার্শিয়াল এস্টিমেটের কথা বলা হয়েছে, এই ইম্পার্শিয়াল এস্টিমেট এই শব্দ দুটি কিন্তু প্রমাণিত করে দেয় যে উনি তাহলে নিরপেক্ষ থাকতে হবে বা ইম্পার্শিয়াল থাকতে হবে। উনি যদি ইম্পার্শিয়াল না থাকে তাহলে ওনার ইম্পার্শিয়াল এস্টিমেট হবে কি করে? এই ক্ষেত্রে আমি বলেছি যে সকল আইনজীবীদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য বিবেচনা করা হইবে, তাহাদেরকে ইম্পার্শিয়াল থাকতে হবে, অর্থাৎ তাহাদেরকে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। আর তাহারা যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না থাকেন, তাহলে এই যে লং স্ট্যান্ডিং রাজনীতির সাথে ইনভলভ থাকার কারণে তাদের মেন্টাল ফ্যাকাল্টিটা রাজনীতির প্রভাব বলয়ে কিন্তু আবৃত থাকে। এবং 10 বছরের যে বা 20 বছরের একটি মানুষ যে ঘরানারই রাজনীতি করুক না কেন, সেই বলয়টা কিন্তু রাতারাতি মানে এটাকে ওভারকাম করা যায় না, লিপ করা। হ্যাঁ, হয়তো কিছু ব্যক্তি থাকবেন যারা অতি সাধারণ মানে অতি অসাধারণ, তারা এটা ওভারকাম করতে পারবেন, কিন্তু সাধারণ আইনজীবীদের মধ্য থেকে যখন এই ইম্পার্শিয়ালিটি থাকবে না ইন টার্মস অফ পলিটিক্স, তখন কিন্তু তাদের এই ইম্পার্শিয়াল এস্টিমেট করা সম্ভব না। বিকজ তাদের ওই মেন্টাল ফ্যাকাল্টি, তাদের মানে ইনভলভ রাজনৈতিক যে কনসেপশন, সেটা কিন্তু তাকে আবিষ্ট করবেই। এটাই স্বাভাবিক, এটা আবেশী চুম্বকত্বের মতো। জি স্যার, এই ছিল আজকে আমাদের আয়োজন। এরপরে স্যার আর কোনো আমাদের টপিকের বিষয়ে কোনো প্রশ্ন নেই। সর্বশেষ আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার মতো জুনিয়র আইনজীবীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা প্র্যাকটিসে আসতে চায় বা প্র্যাকটিস করতে চায়? বিশেষ করে আমাদের দেশে প্র্যাকটিসের যে বর্তমান সিচুয়েশন, কোভিড-19 এখন বর্তমান সিচুয়েশনের জুনিয়রদের অবস্থা তো স্যার খুব একটা ভালো না অবশ্যই। আর এছাড়াও নর্মাল সিচুয়েশনেই একজন জুনিয়র আইনজীবী কিভাবে নিজেকে দক্ষ করে তুলতে পারে? অবশ্যই আমি বলবো যে অধ্যবসায়ের মাধ্যমে, মানে আমাদের দেশে অনেক আইনজীবী আছেন কিন্তু আসলে ট্রায়াল আইনজীবী নেই, যেটা শুরুতেই বলেছি। আমাদের দেশের অধিকাংশ আইনজীবী, বিশেষ করে যে সকল আইনজীবী ক্রিমিনাল প্র্যাকটিস করেন, তারা আসামিদের বা যে সকল ব্যক্তি গ্রেপ্তার হন তাদের জামিন নিয়ে ব্যস্ত থাকেন। অর্থাৎ আমাদের আইন আদালত চত্বরে একটি কথা প্রচলিত আছে যে বেল মাস্টারি বা বেল মাস্টার। এই বেল মাস্টার আইনজীবী হিসেবে অধিক আইনজীবীর কর্মব্যস্ততা আমরা দেখতে পাই, কিন্তু আসলে এই কাজটি কিন্তু মানে আমাদের প্রকৃত প্র্যাকটিসের মধ্যে পড়ে না। আপনি দেখবেন একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যদিও বেইল মাস্টারি যেটা এটা প্রকৃত কাজের মধ্যে পড়ে না, কিন্তু গুরুত্বটা একটু আপনি যদি খেয়াল করেন, আমাদের বর্তমানে যে প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন নিউজ পেপারে যে নিউজগুলো রিসেন্ট কয়েকদিনে, যে জামিন এতগুলো কেসের মধ্যে এতগুলো জামিন দিয়েছে, এই কোর্ট এতগুলো জামিন দিয়েছে, এই কোর্ট এতগুলো জামিন দিয়েছে, এটা খুব ফলো ভাবে প্রচার করা হচ্ছে। মনে হচ্ছে জামিন দেওয়াটাই হচ্ছে জাস্টিস এনশিওর হয়ে গেল। তো যখন আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে পারসেপশনটাই এটা যে জামিন পাইলেই হচ্ছে শেষ, কেস শেষ। তো এজন্যই সম্ভবত আমাদের মাঝে এই ভুল ধারণাটা তৈরি হয়েছে যে জামিনকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি। এ বিষয়ে স্যার আপনি কি বলবেন? সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, আসলে জামিনটাকে এত গুরুত্ব দেওয়ার তেমন বিষয় না, কিন্তু আমাদের দেশের এই যে জামিন বাস্তবতাটা এমন হয়ে গেছে যে মামলা মানে হলো অ্যারেস্ট মানে হলো জামিন হতেই হবে। আর এই জামিনের জন্য একটি জেলায় আমি দেখেছি, আমি 4টি জেলায় চাকরি করেছি, অধিকাংশ আইনজীবী যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন তারা সবাই এই জামিন নিয়ে ব্যস্ত। ট্রায়াল আইনজীবীদের সংখ্যা খুবই কম। যখন মামলার জেরার সময় আসে তখন ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন কেন আমি বলতেছি যে এই জামিন বিষয়টি আসলে আমাদের দেশে যেভাবে প্রচলিত অবস্থায় আছে, এটার আসলে একটু পরিবর্তন আসা দরকার। যেভাবে ব্রিটিশরা থিঙ্কিং করেছেন, যেমন সিআরপিসির 496 এবং 497 ধারা অনুযায়ী, বিশেষ করে 497 ধারা অনুযায়ী থানার অফিসার ইনচার্জ নন কগনাইজেবল মানে অফেন্সেরও কিন্তু জামিন দিতে পারেন। প্রশ্ন হলো, এই যে 497 ধারার অধীনে অফিসার ইনচার্জ
জামিন দিতে পারেন, এই কালচারটি কিন্তু আমাদের দেশে নেই, অথচ আইন আছে কিন্তু। তাহলে যে বিষয়টি একজন পুলিশ অফিসারের কাজ, সেই বিষয়টি একজন আইনজীবী এবং একজন বিচারকের মৌলিক কাজ হতে পারে না। হ্যাঁ, এটা একটি কাজ, বাট এটা মৌলিক কাজ হতে পারে না। অবশ্যই একজন আইনজীবী, একজন বিচারকের মৌলিক কাজ হলো যে মামলাটি চার্জশিট অথবা পুলিশ রিপোর্ট দেয়া হয়েছে এবং তার ভিত্তিতে ট্রায়াল শুরু হয়েছে, সেই ট্রায়ালের মাধ্যমে তাকে মুক্ত করা, তার নির্দোষ প্রমাণিত করাটাই হলো মৌলিক কাজ। কারণ জামিন একটা টেম্পোরারি বিষয়, যে বিষয়টা আসলে একজন পুলিশ অফিসারকেও কিন্তু একই ক্ষমতা দেয়া হয়েছে। 497 অধীনে দায়রা আদালত যে জামিন দিতে পারেন, একই জামিন কিন্তু পুলিশ অফিসারও দিতে পারেন। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের দেশে যেভাবে ইস্টাবলিশড কনসেপশনে দাঁড়িয়ে গেছে, আসলে বিষয়টা তত কঠিন তত বিষয় না, তেমন বিষয় না। এই বিষয়টা আসলে অতি সিম্পল একটা বিষয়। যে বিষয়টি এর সাথে আরেকটি বলতে পারি, যে আসলে আমাদের দেশে পুলিশ অফিসার কর্তৃক জামিন না দেওয়ার যে কালচার, এইটা আসলে ব্রিটিশরা তো এটা করে গেছেন আইনটা, কিন্তু আমরা এটা করতেছি না। কেন করতেছি না? আমরা হয়তো আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের সোসাইটিতে পুলিশ জামিন দিলে আমরা ওইভাবে এটাকে ভালোভাবে দেখব না, অথবা আমাদের আদালতগুলো দেখবে না। আবার এটাও সঠিক যে ওই যে হয়তো সকল পুলিশ অফিসার সমভাবে সঠিকভাবে জামিন নাও দিতে পারে, মাল্টিপল ফ্যাক্টর আছে। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, একটি কগনাইজেবল অফেন্সের মামলা রেকর্ড হওয়ার সাথে সাথেই অ্যারেস্ট বা গ্রেপ্তার করাটা কিন্তু ম্যান্ডেটরি না। এই গ্রেপ্তার করার আগে কিন্তু কয়েকটি বিষয় কয়েকটি বিষয় এর সম্পর্কিত ধাপ এগিয়ে আসতে হয়। অর্থাৎ একটি মামলা, নন কগনাইজেবল অফেন্সের যখন একটি মামলা রেকর্ড হয়, রেকর্ড হওয়ার সাথে সাথে এই মামলার সিরিয়াসনেসের, অর্থাৎ মামলার যে গ্র্যাভিটি, এটা অনুসারে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসার ঘটনাস্থলে যাবেন। ঘটনাস্থলে গিয়ে উনি একটা প্রাথমিক তদন্ত করবেন। অর্থাৎ এই যে গেলেন, ওখানে যা একটা তদন্ত করবেন। তদন্ত করার পর যদি উনি দেখেন যে অর্থাৎ ঘটনাস্থলে গিয়েও কাউকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু তদন্ত করার পর যদি দেখেন যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সুস্পষ্ট বা রিজনেবল গ্রাউন্ডস নেই তাকে ফরওয়ার্ড করার জন্য, তখন তাকে উনি গ্রেপ্তার আর করবেন না, তখন ওখানেই তাকে এটা লিভ করে আসতে হবে। এই কারণে এই বিষয়টা কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি বলে দিয়েছে, যোগেন্দ্র ভার্সেস স্টেট মামলায়, যে কগনাইজেবল অফেন্সে মামলায় গ্রেপ্তার কিন্তু ম্যান্ডেটরি না। জি স্যার, এক্ষেত্রে আমি একটি পয়েন্ট অ্যাড করতে চাই যে আমরা যদি ইউএস জাস্টিস সিস্টেম আর ইউকে জাস্টিস সিস্টেম, ব্রিটিশ জাস্টিস সিস্টেম যেখান থেকে আমরা এসেছি, এই দুটাকে এখানে উল্লেখ করি যে ওরা কিভাবে বেইল জিনিসটাকে ট্রিট করে বা কিভাবে বেইলটা দেয়। ও সমস্ত দেশে পুলিশের বেইল দেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু ওই সমস্ত দেশে পুলিশ সবসময় পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, তাদের সাথে একসাথে কাজ করে। কারণ সমস্যাটা হচ্ছে আমাদের দেশে যে পাবলিক প্রসিকিউশন বা পাবলিক প্রসিকিউশন সার্ভিস বলতে কিছুই নাই, আর পাবলিক প্রসিকিউটরের সাথে পুলিশের যে সমন্বয় করে জাস্টিস এনশিওর করার একটা চেষ্টা, এই চেষ্টাটা আমাদের চোখে পড়ে না, এটা একটি সমস্যা। আর এখানে সবচেয়ে বড় আরেকটা সমস্যা হয়েছে, যেহেতু পাবলিক প্রসিকিউটর পুলিশের সাথে সমন্বয় নাই, এজন্য ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও সমন্বয় নেই। এখন যখন একজন পুলিশ ইনভেস্টিগেশন করছে, একজন পুলিশ যখন এভিডেন্স কালেক্ট করছে, সেক্ষেত্রে দেখা গেল যে গুরুত্বপূর্ণ এভিডেন্স গুলো সে বাদ দিয়ে যেগুলো লেস ইম্পর্টেন্ট, সেই লেস ইম্পর্টেন্ট এভিডেন্স গুলোকে সে কালেক্ট করছে। এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে পাবলিক প্রসিকিউটর, যে একজন আইনজীবী, সে যদি সমন্বয় করতো পুলিশকে, বা সে যদি ডিকটেট করতো যে কিভাবে তুমি ইনভেস্টিগেশনটা পরিচালনা করবা, তাহলে পাবলিক প্রসিকিউটরের মামলা পরিচালনার জন্য যে সমস্ত ইনফরমেশন দরকার, যে সমস্ত এভিডেন্স দরকার, ওই এভিডেন্সের উপর গুরুত্ব দিয়ে কিন্তু ইনভেস্টিগেশনটা পরিচালনা করা যেত। কিন্তু আমাদের দেশে একটা স্ট্রং বা একটি শক্তিশালী পাবলিক প্রসিকিউশন সার্ভিস নেই বলে এখন ইনভেস্টিগেশনটাও ঠিক মতো হচ্ছে না, আবার বেইলের ক্ষেত্রে যে বিশ্বাসের বিষয়টা, সেই বিষয়টা চলে আসছে। স্যার, আমাদের কাছে আর মাত্র 4 মিনিট আছে, তো যে প্রশ্নটা আমি করেছিলাম, প্রশ্নটার উত্তরটা স্যার পেলাম না, যে আপনার পরামর্শগুলো স্যার, মূল পরামর্শগুলো কি হবে যে নতুন যারা আইনজীবী তাদের জন্য? একটি পরামর্শ আমি বলেছিলাম, সেটা হলো যে অধ্যবসায়। আমাদের জুনিয়র আইনজীবীদের অধ্যবসায় করতে গিয়ে বই কিনতে হবে, আর বই যদি কেনার সচ্ছলতা বা সক্ষমতা না থাকে, তাহলে বারে গিয়ে
অধ্যবসায় করতে হবে, অথবা যে সকল সিনিয়র আইনজীবীদের আসলে সাবঅর্ডিনেট করে তো সিনিয়র আইনজীবী নেই, মানে যে সকল আইনজীবীদের চেম্বারে মানে ভালো বই আছে বা সংগ্রহশালা ভালো আছে, তাদের চেম্বারে গিয়ে অধ্যবসায় করতে হবে, অর্থাৎ স্টাডির বিকল্প নেই। আর একটি বিষয়ের দিকে আমাদের জুনিয়র আইনজীবীদের ইনক্লিনেশন কাজ করানো উচিত, সেটা হলো যে ট্রায়াল লয়ার হওয়ার জন্য প্রচেষ্টা চালানো উচিত। কারণ একজন জুনিয়র আইনজীবী আদালত চত্বরে আসার সাথে সাথেই যদি জামিন নিয়ে ডিল করে, তখন তার মেন্টালিটি ওই বেলমাস্টারের দিকেই হওয়ার দিকেই চলে যায়। হি শুড হ্যাভ দ্য মেন্টালিটি টু বি এ good trial lawyer, I mean the good cross examiner, as there is the scarcity of the trial lawyers in this country. This is the observation given by the Honorable High Court Division. এবং এই জায়গাটাতে জুনিয়র আইনজীবীগণ যদি ভালো কাজ করে, তাহলে আমার মনে হয় যে they will be benefited as well as the people who are innocent will get the justice. স্যার, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের সাথে যারা লিসেনার্স ছিলেন, ভিউয়ার ছিলেন, তারা এই বিষয়টি নিয়ে কিছু চিন্তা ভাবনা করার খোরাক পেয়েছে। আইনজীবীদের সামাজিক ও আইনগত মর্যাদা আসলে আমাদের দেশে বাড়া দরকার, এজন্য যে টু এনশিওর জাস্টিস। আপনি উল্লেখ করেছেন যে আইনজীবী বার আর বেঞ্চ হচ্ছে একটি কয়েনের টু সাইডস অফ দ্য সেম কয়েন। সো ইফ বোথ সাইডস আর নট ইকুয়াল, দেন দ্য কয়েন ইজ ইউজলেস। তো এই কথার মাধ্যমেই আমি আজকের আলোচনা শেষ করতে চাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে।